নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো বরাবরের মতো আমি আজকে রবিবার এসে হাজির হয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট সাহিত্যিক, একটি পত্রিকার সম্পাদকও তিনি, কবিতা লেখেন, কবি এবং গল্পকার, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্যামল বাগদি মহাশয়। শ্যামলদা, আপনাকে স্বাগত। একটু আসুন সামনে, একটু স্বাগত, কাছে আসুন। হ্যাঁ, তো স্বাগত শ্যামলদা। এই যে শ্যামলদার পত্রিকা, সৃজন পত্রিকা, এটা আপনার প্রথমে আপনার ছেলেবেলার কথা শুনবো, কিভাবে লেখালেখিতে এলেন এবং আপনি যে এলাকায় থাকেন, কুমারডিহি গ্রামে মনে হয়, কুমারডিহি অঞ্চল, সেই অঞ্চলের কথা কিছু বলুন। আমি তো 86 সালে মাধ্যমিক পাশ করি। পাশ করার পর থেকে ওই যে গ্রামে থাকি আমি, কুমারডিহি, একটু জোরে বলুন। ওইটা রানীগঞ্জে কয়লাখনি অঞ্চল, আচ্ছা। তার মধ্যে একটি গ্রাম। সেই গ্রামটা একটা সময় ছিল কৃষি নির্ভর গ্রাম। এখানে তখন কোম্পানিরা, মোহন গোয়েঙ্কা, কার অ্যান্ড বাংলো, এরা কয়লা খনি গড়ে তোলবার জন্যে রানীগঞ্জ কয়লা খনিতে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের যে সকল কয়লা খনি, আচ্ছা আচ্ছা, দ্বারকা, নীলরতন দ্বারকনাথ এবং নীলরতন সরকার, এনারা আমাদের ওই গ্রামটার চারপাশে কয়লা খনি করতে শুরু করেন। তখন মূলত কপি কল দিয়ে কয়লা খনিগুলো হতো। আচ্ছা আচ্ছা, মানে তার মানে মাটির নিচে প্রচুর কয়লার মজুদ ছিল। প্রচুর কয়লা এখনো আছে। পরে ওখান থেকে আমার বড় হয়ে ওঠা। তো আপনি কি কলিয়ারিতে চাকরি করেন? না, চাকরি করি না। আচ্ছা। আমি দিনমজুরি করি। আচ্ছা। তো ওই এলাকাতে নাটক, যাত্রা, কবিগান এই সকল হতো। তো আমার কেন মনে হলো কি এখানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তো রয়েছেই, এইখানটাতে আমার অংশগ্রহণ করা উচিত। তো ওখান থেকে কিভাবে কবিতা লিখতে আমাকেই লেখালো আর কি, শুরু হয়ে গেল কবিতা লেখা। ওপর থেকে পত্রিকাটা করি, সৃজন। আর একটা কথা আমাকে বলতেই হবে, যেহেতু দুর্গাপুরে 86 সাল থেকে আমি দুর্গাপুর যারা সাহিত্যিক আছেন, কবি আছেন, যেমন আমি শুনলাম সিদ্ধেশ্বরবাবুর শরীর খারাপ হয়েছে, ওনার শরীরটা ভালো হয়ে উঠুক, খুবই অসুস্থ। সমকণ্ঠ ওই সংস্থাতে আমি অংশগ্রহণ করি। মধু চট্টোপাধ্যায়, আমাদের ভোলানাথ দা, কৃষ্ণদেব, এরকম অনেক বিশিষ্ট যারা কবি আছেন তাদের সংস্পর্শ আমি পাই। আচ্ছা। সেই করে করে আমার লেখা শুরু হয়। বাহ। আচ্ছা, বলুন, তারপরে পত্রিকা শুরু করলেন? হ্যাঁ, পত্রিকা শুরু করি। আচ্ছা, তারপরে আপনি মূলত 90 দশকের কবি নাকি? 90 দশকের। আচ্ছা আচ্ছা, আপনার সমসাময়িক কবিদের কথা বা সেই সময় আপনার অঞ্চলের একটু সাহিত্য আড্ডার কথা শুনবো। ওই অঞ্চলে যখন আমি পত্রিকা করি, তো পত্রিকাতে এবারে কে দেখছেন, অনেকে দেখছেন, সৌম্য দেখছেন, সৌম্য লিখছেন, শ্যামলদাকে অনেকদিন পর দেখলাম। সৌম্য, অনেক ধন্যবাদ। শিখা চৌধুরীও দেখছেন। যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্যামল বাগদি মহাশয়। আমার পক্ষ থেকে সবাইকে সম্মান জানাচ্ছি। সৌম্য কদিন আগে এসেছিল, অনেক ভালো কবিতা পাঠ করে গেছে, অনেক কথা বলে গেছে। বলুন। তো আমি দেখলাম পত্রিকাটা করি, সে পত্রিকাটা আমার দুজন বন্ধু আর আমি একসঙ্গে বসে করে নামকরণ করি যে কী নাম করলে ভালো হয়। তখন সৃজন নাম রাখা হলো। সৃজন মানে হচ্ছে সৃষ্টি। তো এবারে তো শুধু পত্রিকাটা করলে হবে না, এবারে লেখা জোগাড় করতে হবে। তো আমার ওই অঞ্চলে পাণ্ডবেশ্বর, কুমারডিহি, রানীগঞ্জ এবং দুর্গাপুরেও, এখানে আমি সৌরেন্দু চট্টোপাধ্যায়, আমাদের দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ওখানে আরও যারা রয়েছেন আর কি, তাদের কাছে আমি যাই। এবং এখানে দুর্গাপুরে ভাবা রোডে আমি শিবপ্রাদি এবং নিভাদির কাছে আসি।
জলপ্রপাত। জলপ্রপাত। ওনারা আমাকে খুব স্নেহ করতেন। হ্যাঁ, তো ওনারা আমাকে লেখা দিয়ে সহযোগিতা করলেন। সেই ছোট ছোট কবিতা, গল্প নিয়ে পড়ে আমি পত্রিকা এই পর্যন্ত চলছে এখন। আচ্ছা, সৌম্য লিখেছে যে শ্যামল দা কবিতা শুনবো, আপনার কবিতা শুনি। বই এনেছেন কি কবিতা? আমি একটি কবিতা শোনাচ্ছি, আমার কাছে একটা কবিতা আছে। না, একটি শোনালে হবে না, অনেকগুলো কবিতা শোনাতে হবে। ঠিকই করে এসেছি, একটা কবিতা আমি শোনাবো। কবিতার নাম ধর্ম। আমি সব যুদ্ধে হেরে গেছি, তবু আমি মন্দিরে মসজিদে যাই না। কেন কি ধর্ম আফিম খায়। আমার রবীন্দ্রনাথ আমার পাড়ার কেউ নয়, নজরুল আমার পড়শি নয়। তবু সবাইকে বলি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, বলি আমি সেই দিন হব শান্ত। এরা আমার ধর্ম অবতার নয়, তবুও আমার নজরুল, আমার রবীন্দ্রনাথ। বাহ, খুব সুন্দর। একটাই কবিতা পড়লাম না, একটি কবিতা পড়লে তো হবে না, আপনাকে বারবার বললাম বই আনতে, কবিতা পড়তে হবে। সব আমার অনুষ্ঠানে তো কবিতা বলতে হবে। কবিতার নাম। আর যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন, দেখছেন বিশিষ্ট সাহিত্যিক শ্যামল বাগদি মহাশয়। তিনি একটি পত্রিকারও সম্পাদক করেন, বিশিষ্ট কবি এবং গল্পকার। তো পড়ুন শ্যামলদা। কবিতার নাম 25শে বৈশাখ। শির দ্বারা সোজা হোক শ্রমিক কৃষকের, তুমি আবার জন্ম নাও রবীন্দ্রনাথ। গর্ব যে শ্বেতবর্ণা মেয়েটি মাধ্যমিকে প্রথম হলো, ওর নাম ভারতবর্ষ। পাশের ঘরের পড়শি আগুন মানুষের মেয়েটিও হতে পারত রং তুলির মাটির মানচিত্র। কিন্তু তার বাবার পুড়ে যাওয়া বুকের পাটা, সহস্র বছরের ঘৃণা, ক্ষোভ, গর্ব সব পুড়ে গেছে। তাই পিরামিড দেশের মানচিত্রটাকে পুড়িয়ে দিয়ে বুক সেঁকে শুকুতে দেয় মেয়ের এক নদী চোখের জল। নাম যার আমলা শাসক নয়, মেয়েটির নাম ভারতবর্ষ, আমার মাটি। আমার ভারতবর্ষ মানে গেরুয়া কিংবা কোনো ইমামের হুকুমনামা, পদাবলী নয়। আমার ভারতবর্ষ শ্রমিক কৃষকের রক্তে রাঙা মাটি। এই ভেবে মা নাম দেয়নি বিপ্লবের রং লাল। আমার কোনো দুঃখ নাই, ভাতে কাপড়ে, ঘরে বাহিরে, সমাজে, বিশ্বায়নে দুঃখ এবং কষ্ট দুটোই আছে। যখন ভেঙে পড়ে শির দ্বারা শ্রমিক কৃষক শ্রেণীর, মানুষের শরীরে ঝুলে মানুষের পোশাক, তথাপি মানুষ উলঙ্গ থাকে। এই দেশ আমার না, সব অস্ত্র নামিয়ে দাও। এই দেশ যুদ্ধবাজ সন্ত্রাসীদের নয়, নয় স্বৈর শাসক রাষ্ট্রনায়কদের। এই দেশ শ্রমিকের রক্তে, এই মাটি কৃষকের রক্তে। বাহ, অসাধারণ। আচ্ছা, আমার মনে হলো যে আপনার পত্রিকাতেও দেখছি কৃষকের রক্তে এই মাটি, শ্রমিকের কথা এবং সাধারণ মানুষের কথা উঠে আসছে আপনার কবিতায়। আপনি কি কোনো শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত বা কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে যুক্ত, বামপন্থী মতাদর্শ? আমার মনে হচ্ছে যেন, আপনার কবিতা শুনে মনে হচ্ছে, সে সম্বন্ধে একটু শুনতে চাই। দেখুন, আমি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। আচ্ছা।
আমি মনে করি এই যে আমরা যা কিছু প্রতিদিনই ব্যবহার করি, আমার জামা প্যান্ট, ঘর বাড়ি, খাওয়া দাওয়া, এই সমস্ত সম্পদ সৃষ্টি করেছেন কৃষক এবং শ্রমিক শ্রেণী। তাই সারা পৃথিবী জুড়ে শ্রমিকদের মুক্তির জন্যে, শ্রমিকদের স্বাধীনতার জন্য আমাকেই লেখায় কবিতা, গল্প এবং প্রবন্ধ। খুব সুন্দর বললেন কথাটা। তো শ্রমিক এবং আপনি মানে আমাদের সাক্ষাৎকারের শুরুতেই একটি ভালো কথা বললেন। আমি যখন জিজ্ঞেস করলাম আপনি বললেন দিনমজুর। আসলে দিন বদল হয়ে যাচ্ছে, মানুষও নিজেকে শ্রমিক হিসেবে ভাবতে কেন জানি না একটু কুণ্ঠাবোধ করে। আগে যেমন গর্বের সাথে মানুষ বলতে আমি শ্রমিক, তো সেই ব্যাপারটা নিয়ে কি কোনো বিশ্বায়নের একটা প্রভাব রয়েছে? অবশ্যই আছে। বিশ্বায়ন মানুষকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে, বিশ্বায়ন মানুষকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে যে মানুষ তার মুক্ত চিন্তা থেকে অনেকখানি সরে যাচ্ছে। এই যে মানুষের মনে প্রভাব ফেলাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন আদর্শের যেটা বিষাক্ত আবহাওয়া, সেই আবহাওয়া আজকে মানুষকে মানুষ ভাবতে ভুলিয়ে দিচ্ছে। এবং সত্যি আপনি যে কথাটা বললেন একদমই একমত। আজকে দেখুন 90 দশকের যে মনমোহন সিংহ যেটা বিশ্বায়নের আনলেন, গ্লোবাল ইকোনমি, হ্যাঁ, এবং তারপরে আমাদের যে পাড়া কালচার, একসাথে বেঁধে বেঁধে থাকা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো, সেই জায়গাটা যেন আমরা টাউনশিপও খুব পাশাপাশি একটা বেঁধে বেঁধে থাকা। কিন্তু এখন এমন হয়েছে যে কেউ কাউকে চেনে না, এমন হয়েছে যে বাড়িতে মানুষ মরে পড়ে রয়েছে কিন্তু পাশের বাড়ির লোক জানে না। একটা সত্যি যে এই যে বিশ্বায়নের যে কুপ্রভাব এবং একটা ধনতন্ত্র মানে ভোগবাদী একটা যে যুগ বিশ্বায়নের, সেটা আমাদের সত্যি খুব প্রভাব ফেলছে এবং খুব দ্রুত এই পরিবর্তনটা হলো। আমার তো মনে হয় ছেলেবেলা আমার 90 দশকে থেকে এই যে পরিবর্তনটা খুব দ্রুত দেখলাম যেন একদম। একটা সময় দেখবেন মানে এইটা শুধু আজকে শহরতলিতে হচ্ছে ব্যাপারটা এরকম নয়, মানুষ তো অবশ্যই আছে, সেই জন্যই আজকে সভ্যতাটা দাঁড়িয়ে আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা টাইমে আমরা দেখবেন আমাদের ছেলেবেলা আমরা একসঙ্গে ফুটবল খেলতাম, একসঙ্গে নাটক করতাম, একসঙ্গে আবৃত্তি করতাম, একসঙ্গে আবার ঝগড়াও করেছি, একসঙ্গে বন্ধুত্ব হয়েছে, এর বাড়ি ওর বাড়ি যাওয়া, কাকিমা পিসিমা মাসিমা, এই যে সম্পর্ক, এবং তারা আমাদেরকে স্নেহের চোখে দেখতেন, সন্তান সমূহের মতো দেখতেন। আজকে এই যে সমাজ জুড়ে, এটা শুধু শহর এলাকাতে নয়, গ্রামেও আজকে ঢুকছে, মানুষ একা বাঁচতে চাইছে, কিন্তু মানুষ এটা জানে না যে একা বাঁচা কখনোই সম্ভব না। সমাজে মানুষ হচ্ছে একটা উন্নত শ্রেণীর জিনিস, সেই জায়গাতে মানুষ ধীরে ধীরে ভুলতে বসেছে। কিন্তু এইটা কখনোই সত্য নয় যে একা বাস করা যায়, সমাজবদ্ধভাবেই বাস করতে হবে। আর এইটা পৃথিবী তো একটা চলে, এইটা একটা ক্ষয় চলছে, এইটা নিয়ে খুব ভাববার কোনো বিষয় নয়, তাড়িত হওয়ার কোনো বিষয় নয়। এই পথ ধরেই আবার নতুনের একটা সৃষ্টি হবে এবং আবার একটা আমাদের যে স্বপ্ন, সুন্দর একটা পৃথিবী গড়ে উঠবে। এইটা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যারা মেহনত করা মানুষ আছে এবং দেশপ্রেমিক মানুষ আছে, সাধারণ মানুষ আছেন, তাদেরকে নিয়েই সমাজটা একটা সুন্দরের দিকে এগোবে এবং সৃষ্টি সুন্দর হবে। ভালো কথা বলেন। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরেকটু পরে যাবো, আরও কিছু কথায়। তো যেটা ফোনটাকে একটু সাইলেন্ট করে দিই। এখানে সৌম্য অনেক কথা লিখেছে আপনার সম্বন্ধে। সৌম্য লিখছেন, শ্যামলদার কবিতায় জীবন যুদ্ধের ভাষা, প্রান্তিক মানুষের কথা
এ কারণেই এত ভালো লাগে। এবং শ্রমজীবী মানুষের লড়াইয়ের কথা, কবিতার ভূমিকা আচ্ছা কি লিখেছে, শ্রমজীবী লড়াই ভোগবাদে পৃথিবীতে কবিতার ভূমিকা সম্বন্ধে কিছু কথা শুনতে চাই। সৌম্য প্রশ্ন করেছে আপনাকে, বলুন। সৌম্য দত্ত চেনেন নিশ্চয়ই কবিতা। সৌম্য, এই আমাদের একটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভোগবাদী পৃথিবী। আমি লাইভে আছি, পরে ভোগবাদী পৃথিবীতে এক শ্রেণীর মানুষ তো সর্বযুগেই জন্মায়, এই যুগেও আছে। কিন্তু এখানে আমরা কবিতা একটা এমন জিনিস, কবিতা সারা পৃথিবীকে পাল্টাতে পারে, কবিতা সারা পৃথিবীর মানুষকে একটা দিশা দিতে পারে। কারণ আমরা যদি বিদেশিদের কবিতা নাও বলি, বব ডিলান বলুন, পিট সেগার বলুন, এদের কথা যদি আমরা নাও বলি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমার খুব কাছের মানুষ নবারুণ ভট্টাচার্যের যে কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, যেমন উনি বলেছেন সেরকম এটাও আবার বলেছেন যে এই পৃথিবীটাই তো আমার, এই পৃথিবীটাকে আমি ভালোবাসি। এই পৃথিবী কৃষক এবং শ্রমিক এবং সৃষ্টিশীল মানুষের। আমরা হয়তো অনেক সময় মনে করি যে কবিতা বা অন্যান্য আদর্শে যারা আছে তারাই সমস্ত কিছু জানে, তা নয়। আমাদের বাইরেও বহু সৃষ্টিশীল মানুষ আছেন, গবেষকরা আছেন, সাহিত্যিকরা আছেন এবং চিত্রকাররা আছেন, নাট্যশিল্পীরা আছেন। তারা এই ভোগবাদী যে বিষয়টা, সেই বিষয়টাকে একদিকে ফেলে সৃষ্টিশীল মানুষের পৃথিবী গড়ার কাজ করেন কবিতা, গদ্য, গল্পের মধ্য দিয়ে। আচ্ছা, আপনি তো এই প্রশ্নটা আমি অনেককেই করেছি যে যেটা সৌম্য বললো যে কবিতা বা গল্প, নাটকের মাধ্যমে কি সমাজ পরিবর্তন সম্ভব। তো সত্যি একটা সময় হয়তো শঙ্খ ঘোষ বা রবীন্দ্রনাথের আমরা কথা জানি যে তারা অনেকটা কাজ, সেই সময় মানুষ কাজ, তাদের কথা শুনতে। কিন্তু এখন কি সেই রকম কিছু হচ্ছে? মানে আমরা লেখালেখি করে সামান্য, আপনাকে যদি একটা উদাহরণ দিই যে আমরা এই আরজি করের ঘটনা নিয়ে এত পথে নামলাম, এত লেখালেখি করলাম। ইভেন আমি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরা স্বপ্নের করিডোরে পত্রিকা, একটা প্রতিবাদী কবিতা নিয়ে বার করলাম, তারপরে অনেক বেরিয়েছে। কিন্তু তাতে কি কিছু ফল হলো? কিছু তো হলো না। এটা হতাশ হওয়ার কিছু নাই। এই যে ধরুন, এর মধ্যে ভ্রূণ লুকিয়ে আছে। এই রূপনারায়ণপুর থেকে প্রদীপ ব্যানার্জি লিখছেন, খুব ভালো বিশ্লেষণ, শ্যামল ভালো বিশ্লেষণ করছেন। আচ্ছা প্রদীপ দা, ধন্যবাদ। আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনিও আসুন একদিন, আপনার কবিতা এবং কথা শুনতে চাই প্রদীপ দা। অনেক শ্রদ্ধা রইল। দেবাশিস দা দেখছেন, সাগ্নিক পত্রিকার সম্পাদক। দেবাশিস দা, আপনার কথাও শুনতে চাই। আপনার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছেন। আপনারা সকলেই দেখছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্যামল বাগদি মহাশয়। বলুন শ্যামল। দেবাশিস দাকে বলেছি, উনি তো একবার ফোন ধরেছিলেন, আমার ফোন ধরে উনি অসুস্থ রয়েছেন। আজকে আমার বাড়িতে বলেছি আসবার জন্য, আসলে আসবেন আজকে। ঘটনা হচ্ছে যে এত হতাশা হওয়ার কিছু নাই। এই যে ধরুন ছোট ছোট আন্দোলন হচ্ছে, আরজি করি বলুন, বিভিন্ন ঘটে যাওয়া যে চলমান সময়, এইখানে বীজ লুকিয়ে আছে। এবং কবি সাহিত্যিকরা তারা তার লাঠি বল্লম নিয়ে যুদ্ধ করতে পারেন না, তারা মনেও করেন না। তাদের যে দুঃখ, বেদনা, যন্ত্রণা এবং প্রতিবাদের যে বীজ তাদের মধ্যে থাকে, সেটাকে কিন্তু এইরকম ছোট ছোট আন্দোলন দিয়েই প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন। সেই জায়গাতে অবশ্যই আমাদের পত্রিকা আমরা যারা করি, আমরা যারা নাটক লিখি, যারা কবিতা লিখি, তারা কিন্তু সৃষ্টির জন্যেই করেন। এবং এইগুলোকে, এই যে প্রতিবাদ, এই যে মানুষকে নিয়ে চলা, সেই কাজটাই ওনারা করছেন এবং করবেনও আগামী দিনে। এখানে হতাশার কোনো জায়গা নাই। আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই না ফলটা, কিন্তু পরিবর্তনটা হচ্ছে। দেখুন, একই সময়ে তো ভূমিকম্প হয় না, একই সময় তো বিস্ফোরণ ঘটে না। সেটা সঞ্চিত হতে হতে একদিন কিন্তু বিস্ফোরিত হয়।
যেটা কিন্তু মানুষের বিস্ফোরণ একদিন ঘটবে, এবং সৃজনশীল মানুষের বিস্ফোরণ ঘটার মধ্য দিয়েই দেখবেন নতুন আবার একটা সমাজ গড়ে উঠবে। সেই দিকেই কিন্তু আমরা এগোচ্ছি। বাহ, খুব ভালো বলেন। জহরদা দেখছেন আসানসোল থেকে জহর মিশ্র, দিগবাস পত্রিকা সম্পাদক। জহরদা, আমাদের পত্রিকার তো অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, আপনার কথাও শুনতে চাই। আসুন একদিন আমাদের এই সাহিত্য আড্ডায়। তো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্যামল বাগদি মহাশয়। তো শ্যামলদা বলছিলেন যে কথাটা। আচ্ছা শ্যামলদা, আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই, যে এই সময় তো সকল অনেক প্রতিষ্ঠিত কবি, তারাও কি সবাই কি প্রতিবাদ করছে? অনেকে তো করছেন না। তো তাদের লেখা কলমে কি প্রতিবাদের ভাষা উঠে আসছে? বা অনেকে বলে যে কবিতার একটা আর্ট, সেখানে প্রতিবাদ করার কিছু নেই। এইটা ভাঙতা কথা মনে করি আমি। বা দেখুন, অনেকে বলে আমি অনেকেই প্রতিবাদ করছে না। কারা করছে না জানেন? যারা, আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পছন্দ করি, যারা ওই কবিতার যারা ডাক পাবেন বা ওইখানে ডাক পাবে না, এই ভয়টা আছে। এই সরকার বদন্যতাতে, মানে যে কোনো সরকারের দেখবেন এলে বদন্যতাতে যারা পুষ্ট হয়ে থাকে তারা প্রতিবাদ করে না। কবিতা খেলে, গদ্য খেলে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি একজন মানুষ, সৃজনশীল মানুষ, সে কবির কিছু দায়বদ্ধতা আছে। করতে হয়। মুক্ত চিন্তা, সাহিত্য হচ্ছে মুক্ত চিন্তার মানুষ। সাহিত্যটাকে মুক্ত চিন্তা হবে, সেখানে কোনো রাজনৈতিক থাকবে না, সেখানে কোনো দল থাকবে না, সেখানে কোনো সরকার থাকবে না। মানুষকে ভালোবাসবার জন্য মানুষের সমাজ, মানুষের কথা বলবে, সুন্দর করার জন্য মানুষের কথা বলবে। এটা হচ্ছে না, এটা করছে না, এটা জেনে বুঝেই করছে না। সে গা বাঁচাই চলে, কিন্তু থাপ্পড়ে আমাদের গাল লাল হয়ে যায়, আমাদের তবু লজ্জা হয় না। আচ্ছা শ্যামলবাবু, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। নমস্কার যারা দেখছেন, বাংলাদেশ থেকে কিশোর দেখছেন। কিশোর, অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো থেকো। স্বাগতা ব্যানার্জি দেখছেন দুর্গাপুর থেকে। কিশোর লিখছে, আমি অপেক্ষা করে থাকি প্রতি সপ্তাহে আপনাদের অনুষ্ঠান শোনার জন্য, অনেক ভালোবাসা। কিশোর, খুব ভালো থেকো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্যামল বাগদি মহাশয়। তো শ্যামলদা, তো মানে আধুনিক কাব্য সাহিত্যে কবিদের যে দশকে ভাগ করা যায়, আপনি আপনাকে কোন দশকে রাখবেন? আমি তো 86 সাল থেকে আরম্ভ করেছি, 90 সালে মোটামুটি একটা, তাহলে 90 দশকে। বিস্তর আমাকে অল্প চিনে, অল্প সামান্য আমাকে চিনে, আমি আর কি লিখি। না ওরকম বলবেন না, আপনি ভালোই লেখেন এবং অনেকেই আমাকে বলেছেন। তো 90 দশকের কিছু কথা বলুন, কবিদের কথা। 90 দশকে আমরা যদি দুর্গাপুর আসানসোল কেন্দ্রিক, আসানসোলের অনেকে দেখছেন এখানে, তো ওখানে দেখুন আমাদের বিকাশ দা আছেন, অসীম দা আছেন, অসীম আচার্য। অসীমদার ঘটনাটা আমি একটু বলি। আমি খুব ভালো লাগে, খুব ভালোবাসার একজন মানুষ। আমার প্রিয় কবিতা, আমার প্রথম কবিতার বই কংক্রিটের জঙ্গলে একা, আমি অসীমদাকে উৎসর্গ করেছিলাম। তার কারণ হচ্ছে, আজ থেকে প্রায় বহু বছর আগে একদিন অসীমদা, তখন আমি চিনতাম না অসীমবাবুকে, তো তখন আমাকে একদিন ফোন আসে, অসীমদা ফোন করেন যে আপনি জয়ন্তবাবু বলছেন? তো আমি বললাম হ্যাঁ, জয়ন্ত দত্ত বলছি। বলছেন আপনার কবিতা আমি কি নিতে পারি? আমি একটা পত্রিকায়, আসানসোলে একটি পত্রিকায় দেখেছি, আমি পত্রিকায় এসেই কবিতাটা আমি আমার অটোতে চেটাবো। তা আমি তো অবাক হয়ে গেলাম। আমি বলে, এরকম মানুষও আছেন, অটো চালক, তিনি আবার কবিতা ভালোবাসে। হ্যাঁ, তো আমি তো একদম মানে বিস্ময়, মানে মুগ্ধ হয়ে গেলাম। তো তারপর আমি সেটা ফেসবুকে দিয়েছিলাম, এবং তখন আমাকে বিকাশ গায়েন এবং আরও অনেকে বললেন যে উনি নিজেও একজন কবি, তাকে নিয়ে আকাশবাণীতে অনুষ্ঠান হয়েছে। তো সেই জন্য আমার এত ভালো লেগেছিল যে এইরকম মানুষও হয় আজকালকার দিনে আর রয়েছেন। সে তারপরে অনেক বন্ধুত্ব, অসীমদা খুবই ভালোবাসেন, আমাকে ফোন করেন মাঝে মাঝে, আমি অসুস্থতার খবর নেয়, শরীর খবর নেয়। তো এটাই আমার প্রথম কবিতার বই কংক্রিটের জঙ্গলে একা, ওনাকে উৎসর্গ করেছিলাম। ওখানে পার্থদা আছেন, পার্থপ্রতিমা আচার্য আছেন, খুব ভালো। এবং একটি কম বয়সী ছেলে উজ্জ্বল মাঝি, ভালোই লেখে, একটু রিসেন্ট একটা বই বেরিয়েছে, রুদ্রসাগর আছে। আর ওখানে যার কথা বললেই নয়, বাসুদেব মণ্ডল, উনি তো
বাসুদেব দা এসেছিলেন কদিন আগে আমার গোটা বাড়িতেও জীবনটাই ছিলেন। সাহিত্যের জন্য দিয়েছেন। ওনারাও আমাকে বাসুদেব দা বাসুদেব সাক্ষাৎকার দিয়ে গেছেন, দেখেছেন কি আপনি এখানে এসেছিলেন? হ্যাঁ। দেখেছি আমি। এবারে হচ্ছে দুর্গাপুরের তো আমি আগেই বলেছি, ওনাদের সঙ্গে ওনারা আমাকে খুব স্নেহ করতেন এবং আমার বন্ধুরাও এখানে আছেন, স্নাসিস আছে, সেটা আরও সব বন্ধুরা ছিলেন, অনিকেত ছিল, ভালো লিখত অনিকেত, বাংলা সাহিত্যে তার একটা অবদান আছে, এরকম অনেকেই আছে, অনেকের সঙ্গেই। এবারে নাম বললে অনেক সময় কি মনে হয়, অভিমান হয়তো, হ্যাঁ, অনেকের নাম বাদ যায় না। নাম হয়তো সেই সময় মনে রইল না, কিন্তু মূলত দুর্গাপুরের সাহিত্যিকদের কাছে আমি খুব মানে কৃতজ্ঞ, ঋণী, এবং দুর্গাপুর শহর আমার কাছে খুব গর্বের। আচ্ছা, হ্যাঁ, আমার সে তো খুব ঠিক। ভালো লাগে দুর্গাপুর শহরটাকে। বাহ। হ্যাঁ, সাংস্কৃতিক দিক দিয়ে এখানে আমার কলকাতার চেয়েও, কলকাতা তো নিঃসন্দেহে একটা দর্পণ, কিন্তু কেন জানি না আমাকে দুর্গাপুর খুব বারবার টানে। তো দুর্গাপুর মানুষের সঙ্গে আমার খুব নিবিড় একটা সম্পর্ক আছে, এবং আমার পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক আছে। বাহ। আগামী দিনে চাইবো যে এই সম্পর্কটা যেমন বজায় থাকে আমার তরফ থেকেও। আচ্ছা, আপনি তো দুর্গাপুরেই আছেন, আপনার যে কুমারডিহি অঞ্চলটা তো দুর্গাপুর ইয়ের মধ্যেই পড়ছে তো, নাকি দুর্গাপুরের বাইরে? না, আসানসোল সাব ডিভিশন। আচ্ছা আচ্ছা, কিন্তু দুর্গাপুরটা আমাদের সচরাচর কাছের সবসময় কাছে কাছের কাছে। সবসময় আর স্বাগতা ব্যানার্জি লিখছেন যে ধন্যবাদ দিদি, একদম ঠিক বলেছেন, কবি সবসময় কলম ধরছেন, আজ একটু আজকের দিনে একটু অভাব দেখছি কবির কলমে। স্বাগতা তো আমার খুব কাছের একজন মানুষ, দেবপ্রিয়র সহধর্মিণী বটে, দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওরা বোধহয় দুর্গাপুরে থাকে একটা টাইমে, ও খুব ভালো আবৃত্তি করতেন। হ্যাঁ, খুব ভালো উনি আবৃত্তি করেন, গানও করেন। তো এখন বোধহয় দুর্গাপুরে থাকে, থাকেন, মানে একদিন আমার সঙ্গে কথা হয়েছে। কিন্তু সৃষ্টির সঙ্গেই ওদের পরিবার যুক্ত। হ্যাঁ, আমরাও একসঙ্গেই অনেক সময় আবৃত্তি করতাম। বাহ, খুব ভালো। যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে অনেকে বলেন যে কবিতা দীক্ষিত পাঠকের জন্য, তাহলে দীক্ষিত পাঠকের কবিতা ও সাধারণ পাঠকের কবিতা কি আলাদা বলে মনে হয় আপনার? এইটা ঠিক আমার কাছে বোধগম্য মনে হয়। এইটা ঠিক আমার কাছে বোধগম্য। কবিতা তো পাঠকের কাছে অবশ্যই একটা মাইল ফলক। মানে পাঠক যদি মনে করে যে আমার কথা বলছে, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, তাহলে সেটা জীবন্ত হয়। এইরকম ভাবেই আমি না, অনেকে বলে যে পাঠককেও দীক্ষিত হবে, মনে করুন অ্যান্টি পোয়েট্রি বা পোস্ট মডার্ন কবিতা যেসব লেখা হচ্ছে, অনেক পাঠক বলে, এটা আমার প্রশ্ন নয়, যে অনেক তারা বুঝতে পারে না বলে যে কবিতা বিমুখ হয়ে যাচ্ছে অনেক মানুষ, তো সে সম্বন্ধে আপনার কি বক্তব্য? না, এইটা সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই, আমি এরকম নিয়ে ভাবিও না কিছু। মানে আপনি নিজে কি পরীক্ষা নিরীক্ষার কবিতা লেখেন? দেখুন, আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি একটা টাইমে 200টা কবিতা পুড়িয়ে দিয়েছি, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি আমি। তো আমার মনে হলো এই কবিতাগুলো কবিতা হয়নি, সেটা একদমই কবিতা হয়নি, ভালোই হয়নি। তো বিব্রত করার অধিকার আমার নয়। অ্যাকচুয়ালি ভাঙা গড়ার মাধ্যমে কিন্তু কবিতা গড়ে ওঠে। এখন যেভাবে সবাই ফেসবুকে কবিতা দিয়ে দেয়, আমরা কিন্তু যেভাবে লিখতাম, আমরা যাদের কাছ থেকে শিখেছি, তারা বলতেন যে কবিতা লেখো, লেখাটাকে আবার সরিয়ে রাখতো, একদম 10-15 দিন পর আবার সেটাকে আবার যেটাকে কারেকশন করে। এবং আমার নিজের কবিতার, পুরনো কবিতার বইগুলো দেখলে মনে হয় এত এগুলো তো অনেক কারেকশন করা যেত, এখন মনে হয়। তো আপনি সেটা কথা ঠিকই বলেছেন যে ভাঙা গড়ার মাধ্যমেই তো কবিতা সার্থক কবিতা হয়ে ওঠে। এ পর্যন্ত আপনার কটি বই, গ্রন্থের সংখ্যা? আপনি তো কিছু বইগুলো আনেননি, আমাকে লাকি বলছিল হ্যাঁ যে শ্যামলদার খুব ভালো কবিতার বই আছে। হ্যাঁ, তো দেখুন, পাঠককে দেখান বই, আপনার যদি বই থাকে বইগুলো একটু দেখান, পাঠককে দেখান। দেখি, এই একটা বই, কি বই, আমার চণ্ডাল জীবন ও জল্লাদের কবিতা,
এই যে শ্যামলদার বই, এটা কবে কত সালে বেরিয়েছে? এই রিসেন্ট বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা কবিতা পাঠ করুন। গত বছর গত বছর প্রায়। আবার আমরা কবিতায় ফিরে যাই। তো নমস্কার সকলকে। আমাদের পত্রিকার তরফ থেকে আপনারা সকলে দেখছেন আমাদের রবিবার স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্যামল বাগদি মহাশয়। তো শ্যামলদা, কবিতা শুনুন। এই কাব্যগ্রন্থ আমার চণ্ডাল জীবন ও জল্লাদদের কবিতা। কবিতার নাম হচ্ছে রাগ। যে আমাকে চেনে না আমি তাকেই চিনি, যে আমাকে ভুলে গেছে তাকে আমি খুব যত্নে রাখি, যে আমাকে বোঝে না তাকেই বুঝি শ্লোক সম্ভবে, যে আমাকে চাই না তাকেই ছুঁয়ে দেখি, যে আমাকে শোনে না তাকে আমার দরবারি রাগ। বাহ, পড়ুন আর কটা কবিতা পড়ুন। না না, আপনি এত ভালো কবিতা লেখেন। হ্যাঁ, আচ্ছা, কয়েকজন বিশিষ্ট মানুষের কথা বলুন। যেমন আমি তারাপদদার সঙ্গে আপনার নিশ্চয়ই সখ্যতা ছিল। মোহাম্মদ মানিক ছিলেন, আগের দিন এসছিলেন, আমার সাহেব এসছিল, খুব ওই অঞ্চলের মানুষদের কথা বলেছিল, অনেকেই খুব বলেছিল, খুব ভালো লাগছে। তো এদের কথা একটু বলুন। মোহাম্মদ মানিকের কথা সত্যি আমার এত খারাপ লাগে, উনি এত ভালো মানুষ ছিলেন। কতবার লিখেছি ওনার পত্রিকায়, কবিওয়ালা পত্রিকায় লেখা চাইতেন, দেখা হলেই বলতেন জয়ন্ত লেখা দাও। তো কীরকমভাবে পত্রিকা বার করতেন, কত সুন্দর, মানে এত ডেডিকেটেড মানুষ দেখাই যায় না। মানিকদা দেখবেন যতটা না লিখতে পারতেন, পত্রিকাটা খুব সুন্দর করতে একদম। লেখাটা খুব বড় কথা নয়, বড় কথা। হ্যাঁ, লেখাটা কেউ ভালো লেখেন, মানুষটা অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। আজকের দিনে ভীষণ সবার সঙ্গে ওনার এত সুন্দর সম্পর্ক, এত মধুর সম্পর্ক ছিল যে কল্পনার বাইরে। বিভিন্ন জায়গাতে আমরা একসঙ্গে দল বেঁধে গেছি। মানিকদা, আমরা ওখরার, কুমারডিহি, পাণ্ডেবেশ্বর, এই অঞ্চলের যারা আমরা লিটল ম্যাগাজিন করি, অল্প বিস্তর লেখালেখি করি। মানিকদা অত্যন্ত মানে শ্রদ্ধার মানুষ। মানিকদা মারা যাওয়া একটা আমার কাছে খুব বেদনার এবং যন্ত্রণার। একটা বন্ধু আমরা হারালাম, একসঙ্গে যেতাম, বহু স্মৃতি। কবি আওলা পত্রিকা উনি করতেন, ভালো পত্রিকা। সেই তখন থেকে আর পত্রিকা হয় না। তারপর তো তারাপদ হাজরা আমার দীর্ঘদিনের বন্ধু, উনি ঐক্য পত্রিকা করতেন। কিন্তু মাঝে কি হয়েছিল, 2 বছর প্রায় তারাপদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। খুব ভালো পত্রিকা করতো, সাহিত্যের খুব বড় সংগঠক ছিল। হঠাৎ করে জানি না কেন সম্পর্কটা 2 বছর ধরে ছিল না, কিন্তু ওই দেখা হতো না, কিন্তু একটা ভিতরের যে অন্তরের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু দু তরফ থেকেই বজায় থাকতো। তাদের পরিবারের সঙ্গে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে, এবং আমার যে পরিবার, আমার যে ছেলেরা, ঘরের লোকেরা, তাদের সঙ্গে খুব নিবিড় সম্পর্ক ছিল। হঠাৎ করে তার শরীর খারাপ হয়। তারাপদদা যে এভাবে চলে যাবে সত্যি আমি ভাবতে পারি, কল্পনা পারি। তারাপদদা যে অসুস্থ ছিল এটাও আমি জানতাম না। মানে এখনো ভাবতে আমার খুব কষ্ট হয়। আমি আমার কিছু বই তারাপদদা দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করেছিলেন, এবং আমার রক্তদানের বইটা আমি একটা করেছিলাম। এই অঞ্চলে যেসব সংস্থা কাজ করছে বলেছিল যে জয়ন্ত, তোমার এই কাজটা তোমার সাহিত্যের বাইরে, এটা তোমাকে খুব মনে রাখবে মানুষ। তো এত উৎসাহ দিতেন এইরকম মানুষ। এবং দাদা, যেটা হয় আপনাকে বলছি, আপনি যে কথাটা বলেন যে হৃদ্যতাটা একটু কমে যায়, আসলে এগুলো হয় কি বলুন তো, কিছু মানুষের হয়ে বলে, এবং মানে হয়তো যেটা আমার ক্ষেত্রেও হয়েছে যে আমি সেটা বলিনি,
হয়তো এরকমভাবে হয়তো বলে দিল যে জানেন তো আপনার সম্বন্ধে বলেছে। তো এগুলো আমাকে খুব অস্বস্তিকর একটা ইয়েতে মানুষের সঙ্গে সম্পর্ক একটা ইয়ে হয়। কিন্তু আমাকে যারা আমি খুব ব্লেস যে যারা দুর্গাপুরের বা আসানসোলের বিশিষ্ট মানুষেরা আমাকে খোঁজ নেয়, যেমন রবীন্দ্র গুহ আছেন, আরতি কুমার বসু, স্বগত পরিচয় ছিল। হ্যাঁ, রবীন্দ্র গুহর উপন্যাস আমাদের ইয়েতে বেরোচ্ছে এবারে পুরো শারদ সংখ্যায়। বিমান চট্টোপাধ্যায়, বিমানদা পুনেতে রয়েছে, রোজই কথা হয় এবং সবসময় বলে যে জয়ন্ত তুমি কাজ করলে মানুষের কথা শুনতে হবে, এগুলোকে তোমাকে ইগনোর করে চলতে হবে। এইটা তো করেই যেতে হবে কাজ। এই যে আপনি কাজটা করছেন না, আমি কোথাকার একটা কয়লা খনি না 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 সেটা বলবেন না, আপনার কাছ থেকেও আমি কিছু আপনি আমাকে ডেকে একটা জায়গা দিলেন, এটা একটা বড় কাজ, এটা একটা বড় কাজ, সবাইকে তুলে ধরা, মানে এইটার একটু প্রয়োজন আছে দেখবেন। হ্যাঁ, এবং আমি যেটা করছি কি বলুন তো, আমি আপনাকে বলি এবং আমি যারা দেখছেন সকলকেই বলছি যে আমি এটা আজ থেকে নয় 2 বছর আগে থেকে করছি। যার সাক্ষাৎকারগুলো নিচ্ছি সেগুলো ফেসবুক থেকে তো ডিলিট হয়ে যায়, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে স্টোর করে রাখছি এবং আপনাকেও আজকের ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো। ভবিষ্যতে যারা দুর্গাপুর নিয়ে গবেষণা করবে তাদের এক্ষেত্রে এই সাক্ষাৎকারগুলো লাগবে, কারণ সত্যি বলতে কি মানুষের জীবন তো খুব অস্থায়ী, যে আজকে আছি কাল নাও থাকতে পারি, কিন্তু এই সাক্ষাৎকারগুলো থেকে যাবে। এবং আমার যে সাক্ষাৎকার আমি খুব নিজেকে ধন্য মনে করি, আমি আরতি দাস সাক্ষাৎকার নিয়েছি, বিমান দাস সাক্ষাৎকার নিয়েছি, বিশিষ্ট মানুষদের সব, সিদ্ধেশ্বর শেঠ আজ 2 বছর আগে সাক্ষাৎকার দিয়ে গেছেন আমার বাড়িতে এসে, ঝর্ণা দিয়ে আছে, মানে বেশিরভাগ মানুষই দিয়েছেন। এবং আমাকে রবীন্দ্রবাবুও বলছিলেন যে গতকাল যে জয়ন্ত যে তোমাকে আমার এতটাই ভালো লাগে, উনি খুবই অসুস্থ, 92 বছর বয়স, বলছে যে তুমি আমাদের সময়ও আমরা লেখালেখি করতাম, একটু রেশারেশি ছিল, কিন্তু এই যে তুমি সবাইকে আপন করে নিচ্ছ, নিজের বাড়িতে ডাকছো, এটা আমার কাছে অসাধারণ। কিন্তু আমি সেরকম কিছু করছি বলে মনে না, তাও অনেকে নিন্দে চর্চা করছে যে করুক, সেটা নিয়ে আমার একটু কষ্ট হয় মাঝে মাঝে। কিন্তু আমি বারবার বলছি যে আমার মধ্যে হয়তো অনেকটা জড়তা রয়েছে, আমি তো আর স্টার আনন্দের সুমন নই যে খুব স্মার্টভাবে করতে পারবো সব কিছু, আমি একটু চেষ্টা করি। তাও আবার সারা সপ্তাহ অফিস থাকে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, 7টা পর্যন্ত অফিস, সেজন্য রবিবার দিনটা আমি বিশেষ মানুষদের ডাকি। তো যাই হোক দাদা বলুন এবার আপনি যেটা বলছিলেন। তো তারাপদ হচ্ছে খুব খাটতে পারত। নির্মল ব্যানার্জি, নির্মলদা দেখছেন, অত্যন্ত নির্ভেজাল মানুষ, এসেছিলেন গত সপ্তাহে আমার বাড়িতে, খুব ভালো মানুষ, ওনার সঙ্গেও আমার পরিচয় আছে, উনি আমাকে খুব ভালো। নির্মলদা দেখছেন, নির্মলদা অনেক শ্রদ্ধা ভালোবাসা, গত সপ্তাহে এসেছিলেন। বাঁকুড়া থেকে ভজন দত্ত দেখছেন, ভজনদা খুবই প্রিয় মানুষ আমার, ভজনদাকেও আসতে বলেছি, ভজনদা এসেছিল একবার আমার বাড়িতে। তো ভজনদা আমাদের পত্রিকার তরফ থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্যামল বাগদি মহাশয়। বলুন। তো এই হচ্ছে আমার সব কাছের মানুষ। আচ্ছা, সৌরেন্দু বাবু সম্বন্ধে একটু বলুন না। সৌরেন্দুদা কথামুখ পত্রিকা ছিল না, আমি লিখেছি কথামুখ সাহিত্য পত্রিকা, খুব অসুস্থ ছিলেন মনে হয়, উনি অসুস্থ ছিলেন, খুব মানে মনের মানুষ যাকে বলা যায় আর কি। প্রতি বছর মনে আছে ওখানে পাণ্ডবেশ্বর অজয় নদীর তীরে ওখানে রাধাগোবিন্দ একটা মন্দির আছে, ওখানে প্রতি বছর সব সাহিত্যিক কবিদেরকে নিয়ে পড়ে উনি একটা বনভোজনের মতো করতেন এবং কবিতা পাঠের একটা আসর করতেন। কিন্তু উনি খুব দূরে দূরে থাকতেন, মানে নিজেকে চাইতেন না যে আমি কবি সাহিত্যিক, আমি এটা করছি, এরকম মনোভাব কখনোই ওনার ছিল না। উনি সবাইকে নিয়ে চলতে পারতেন। তো ওই সৌরেন্দুদার কাছে আমি দীর্ঘদিন ধরে আড্ডা দিতাম, ওনার ডাক নাম ছিল শীতল। তো সত্যিকারেই মানুষটা ছিল শীতল। এই হচ্ছে সৌরেন্দুদা। তো হঠাৎ উনি চলে গেলেন, আমি এটা জানতাম না, তখন আমারও শরীরটা অসুস্থ ছিল, সে কারণে আমার জানা হয়ে ওঠেনি। তারপরে যখন আমি খবর পেলাম যে উনি আর নেই, খুব যন্ত্রণা হয়েছিল, কি করব, কিছু তো করার নেই। তো আমার ওই অঞ্চল জুড়ে এরকম বিভিন্ন পত্রিকা ছোট ছোট বেরোচ্ছে, সবাই কিছু পত্রিকার কথা বলুন। সেই আপনার অঞ্চলে আসানসোল, রানীগঞ্জ এই অঞ্চলের কিছু পত্রিকার কথা শুনি। দেখুন, আমার অঞ্চলে মানে আমি তো কুমারডিহি থেকে সৃজনটা করি, ওখানে আর কোনো পত্রিকা বেরোয় না। আচ্ছা, কিন্তু আচ্ছা, আপনার পাশেই তো চুনিলাল বাবুর থাকেন মনে হচ্ছে। হ্যাঁ, নাচনে থাকেন, নাচনের গ্রামে।
উনি তো কোনো কথা পত্রিকা করেন, ভালো পত্রিকা করেন, এবং চুনিদা চুনিদা খুব ভদ্র মানুষ, এসছিলেন আমার এখানে এসছিলেন, সাক্ষাৎকার দিয়ে গেছে। ভজনদা লিখেছেন, নিন্দা যদি না থাকে তবে যেন তুমি কিছুই করছো না, নিন্দা থাকা ভালো। হ্যাঁ, সেটা ঠিক, বিমানদাও আমাকে সেই কথা বলে যে তুমি কিছু করছো সেই জন্যই তোমার নিন্দা হচ্ছে। হ্যাঁ, সেটা একটা দিক। তো আপনার পাশের গ্রামে থাকে চুনিলাল বাবু নাকি? চুনিদা খুব ভালো কাজ করছে, লোক সংস্কৃতি খুব নীরবে কাজ করছেন। ওনার একটা কাজ আমার খুব ভালো লাগে, সেই কাজটা হচ্ছে, দেখবেন আমরা তো খুব বড় বড় মঞ্চে কবিতা উৎসব করি, গল্প পড়ি, কবিতা পাঠ করি, কিন্তু ওনার পদ্ধতিটা একটু আলাদা ধরনের। এবং এইটা আমার মনে হয় যে এই কাজটা অনেকটা সঠিক। দেখবেন ওই অঞ্চলে যে গ্রামগুলো আছে, সেই অজপাড়া গ্রাম যাকে আমরা বলি, সেই গ্রামে গিয়ে উনি একটা করে আসর করেন, কোনোর কথার আসর করেন, অন্যান্য পত্রিকা কবি সাহিত্যিকদের ডাকেন, এবং ওই অঞ্চলের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছেন বা যারা একটু বইপত্র পত্রিকা পড়েন, তাদেরকেই জড়ো করে হয় কখনো চাটাই পেতে, বা কখনো শিব মন্দিরে, কখনো হয়তো কালী মন্দিরে, বা কোনো আশ্রমে। এই যে ওনার কাজের পদ্ধতি, সেই জন্য ওনার কাছে গ্রামের মানুষের খুব মানে নিবিড় সম্পর্ক, একটা গ্রহণযোগ্যতা আছে, এবং একদম মানে মাটির ফ্লোর, মাটির লেভেলের কাজ, তৃণমূল লেভেলের কাজ করলেই উনি সাড়া দেন। হ্যাঁ, এবং কদিন আগে এসেছিলেন, সপ্তাহখানেক আগে, উনি একটা বার্তা দিয়ে গেলেন যে ওনাদের গ্রামে একজন কেউ 10 শতক জায়গা দিয়েছে, সেখানে ওনারা একটা যে লোক সংস্কৃতি মঞ্চ করছেন, সেখানে সমস্ত আদিবাসী থেকে শুরু করে সকলের নিয়ে কাজ হচ্ছে, খুব ভালো কাজ করছেন। উনি মাদাইগঞ্জে একটা করেছেন, মাদাইগঞ্জে একটা মঞ্চ, জানি না, কেউ বলেছিলেন যে করে দেবো, এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, হচ্ছে সেটা, সেই কাজ। ওখানে সাহিত্যের একটা উনি পরিসর গড়ে তুলেছেন, যেখানে অনেক মানুষ ওখানে জড়ো হয়, এবং তাদের যে জীবনের কথা, যে সংস্কৃতির কথা ওখানে আদান প্রদান হয়। আচ্ছা, আর আপনাকে কিছু কিছু মানুষের কথা জিজ্ঞেস করছি, আপনি এদের সম্বন্ধে কত সাক্ষাৎ হয়েছিল বা এদের সম্বন্ধে কিছু জানেন কিনা। আমি যেমন সমরেশ দাশগুপ্তর সঙ্গে কি আপনার? হ্যাঁ, সমরেশদার বাড়ি আমি একবার গিয়েছিলাম, আসানসোলে। একবারই গিয়েছিলাম, একবারই দেখা হয়েছে ওনার সঙ্গে, এবং অসাধারণ মানুষ। এবং আমি রিসেন্ট, এটা আমাকে বলতেই হবে, এই একটি বই ওনাকে নিয়ে করেছেন, ওনার লেখা নিয়ে, মানবেন্দ্র রায়, অগ্রন্থিত। হ্যাঁ, সেটা আমার কাছে আছে আপনার, অসাধারণ। আমি সেটা অসাধারণ আমাকে বাসুদেবটা দিয়েছেন। এবং 1970 সালে উনি এইরকম লিখেছেন, মানে ওনার গল্প আমি পড়লাম, যে এরকম ম্যাজিক রিয়েলিজম নিয়ে, যেটা আমরা এখন ভাবছি যে এইরকম গল্প উনি কখনোই সোজাসাপটা গল্প লেখেননি, মানে কত ভাবনা চিন্তা তার মধ্যে একটা রয়েছে। আমি সেসব গল্পগুলো পড়ছিলাম, 72 সালে লেখা গল্প, উপন্যাসগুলো অসাধারণ অসাধারণ লেখা। আমি বলি, ওখানে আমি অনেক কয়লাখনি অঞ্চলের বই পড়েছি, আমি নিজেও কয়লাখনি অঞ্চলে থাকি, আমার বড় হয়ে ওঠা, এখন অনেকটা আমি কয়লাখনিকে বুঝেছি, কিন্তু অনেক বই পড়ার পরও জানি না আমার এইটা বোধটা কেমন। ওনার যে এই যে অগ্রন্থিত সমরেশ, এইটা দেখবেন দ্রাক্ষা দাহ বলে একটা লেখা আছে, অসাধারণ কয়লাখনিকে উনি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, অসাধারণ লেখা। তো উনি থাকলে আমরা আরো কিছু পেতাম, আমরা অনেক বড় একটা সম্পদকে আমরা হারিয়েছি। এই হচ্ছে সমস্যা। আচ্ছা, অরুণ কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, অরুণ কুমার চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ ছিলেন। আমার একটা মনে আছে, এখানে কোন একটা জায়গাতে আমি কবিতা পড়ছিলাম, তো সেই কবিতা পড়ে আমার সঙ্গে ওনার পরিচয় হয়। কি করে পরিচয় হলো, আমি কবিতাটা, আপনি তো খুব বিশিষ্ট মানুষ দেখছি, সকলের সঙ্গেই পরিচয় ছিল। আমি মঞ্চ থেকে পড়ে আসার পরে উনি আমাকে জড়িয়ে ধরেন, তুমি এই কবিতা লিখেছ? হ্যাঁ, আমি বললাম, হ্যাঁ দাদা, আমি এই কবিতা লিখেছি। তারপরে ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে, আমি ওনার বাড়ি যাই চিত্তরঞ্জনে। তো আমাকে 1 বছর ধরে, একটা গল্প আছে এখানে, 1 বছর ধরে উনি আমাকে বলছিলেন, তখন অসুস্থ, বলছিলেন যে শামুল,
তোমার কতগুলো লেখা আছে? এই আছে কিছু লেখা, সখানেক লেখা আছে। বলো লেখাগুলো জড়ো করো, জড়ো করে পরে আমাকে দেবে। তো আমি অল্প বুঝতে পারছিলাম যে উনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু আমি সহজে কারোর কাছ থেকে কিছু চাওয়া বা সে আমাকে দেখ, এইটা আমি চাই না। কিন্তু উনি সত্যিকারেই আমাকে ভালোবেসে ফেলেছিলেন এবং উনি মনে করেছিলেন যে এর একটা কবিতা বই করে দেওয়া উচিত। তো উনি বলার পরে 1 বছর পরে আমি কিছু লেখা দিলাম। উনি সঙ্গে সঙ্গে মানবদাকে ফোন করলেন, এই বইটা কত টাকা খরচ হবে? বললো, মানবদা এই পার থেকে বললেন শ্যামলের, তো বললো সে কার বটে আমি জানি না, কিন্তু বইটা করে দিতে হবে তোমাকে। তো আমার যে ধানফুল নামে একটি কাব্যগ্রন্থ আছে, হ্যাঁ, উনি ওই বইটা মানবদাকে দিয়ে করে দিয়েছিলেন এবং অত্যন্ত আমাকে ভালোবাসতেন, আমাকে পছন্দ করতেন। উনি আমার খুব কাছের মানুষ। ওনার প্রায় সব বইগুলোই আমার কাছে আছে। তা আপনি এগুলো নিয়ে কেন লিখছেন না? মানে এগুলো তো নতুন প্রজন্মের কাছে একটা মানে এইসব মানুষদের নিয়ে একটা লেখা লিখুন। আমার খুব মানে আপনার কাছে আবদার রইল যে আপনি এদের সংস্পর্শে টাইমে আমি লিখবো এইসব মানুষের জন্য। আমি এই মধু চট্টোপাধ্যায় থেকে মধু চট্টোপাধ্যায়ের সঙ্গে কি আলাপ ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধু চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার খুব সম্পর্ক ভালো ছিল। একটু বলুন শুনি। মধুদা আসতেন সাহিত্য সভাতে, দেখা হলে খুব স্নেহ করতেন, হ্যাঁ, কবিতা খুব ভালোবাসতেন। এবং আমরা যারা সেই টাইমে একদম ছোট ইয়ং আর কি, এখানে যেমন স্নেহাশিসরা আমাদের যে টিমটা, একসঙ্গেই আমরা বিভিন্ন সাহিত্য সভাতে যেতাম। আমাদেরকে উনি খুব উৎসাহ দিতেন, হ্যাঁ, লেখো, লিখে যাও। হ্যাঁ, এই হচ্ছে ওনাদের সঙ্গে আমার সম্পর্ক। আমি দুর্গাপুরে বিশিষ্ট জনেদের খুব সান্নিধ্য। আচ্ছা, বিমান চট্টোপাধ্যায়, বিমানদার সঙ্গে দেখা? হ্যাঁ, বিমানদার সঙ্গে পরিচয় হয়েছিল, খুব অল্প সময় পরিচয় হয়েছিল। উনি তো মূলত গল্প তখন করতেন, তো ভালো লাগতো ওনাকে। বিমানদা এখন পুনেতে আছেন এবং সত্যি এখনো লিখছেন। সব থেকে বড় কথা, কালকেও কথা হচ্ছে, উনি এই 82 বছর বয়সেও কত পরিশ্রম করে। সম্প্রতি আমার ওনাকে নিয়ে একটা সাক্ষাৎকার ভিত্তিক বই বেরিয়েছে, রাইজ অফ নিম বিমান আনবাউন্ড। এবং ভাবতে পারবেন না, ওনাদের গল্প বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। রবীন্দ্র গুহ, বিমান চট্টোপাধ্যায়, সুধাংশু সেন, এদের তো নিম সাহিত্যের কিছু কথা, কত দিক উন্মোচন। এবং সেই বইটা নিম বিমান আনবাউন্ড বলে, যে বইটা একটা মানে বাংলা সাহিত্যে প্রথম সাক্ষাৎকার ভিত্তিক বই। পুরো বইটাই সাক্ষাৎকার জুড়ে, কিন্তু সেটা অন্য ধরনের। মানে সেখানে সাহিত্যের কথা এসছে, পোস্ট মডার্ন সাহিত্য থেকে শুরু করে গল্প কী করে ভাঙাচোরা হচ্ছে, উপন্যাস, সেই সময় নকশাল মুভমেন্টের কথা। তো সেই বইটার প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে, মানে এত বইটা চাই। সেই বইটা রিভিউ বেরিয়েছে, কীর্তিবাসে বেরিয়েছে, বর্তমানে বেরিয়েছে, সাপ্তাহিক বর্তমানে। এবং মানে আমি চিনিও না এমন মানুষ, ধানবাদ থেকে, বোম্বে থেকে, দিল্লি থেকে, এবং ইউনিভার্সিটি যারা পিএইচডি করছে তারা তো ফোন করে যে দাদা আমাকে বইটা পাঠান মূল্যবান। এই করে সমস্ত বই আমার শেষ হয়ে গেছে, আবার দ্বিতীয় মুদ্রণ করতে হলো। তো এতটাই মানে এখন যত পড়ছি আমি এনাদের জানছি, তত অবাক হয়ে যাচ্ছি যে এনারা একসময় সত্যি মানে কীরকম কত লিখেছেন, যে মানুষ আমরা আমাদের দুর্গাপুরের মানুষরাই খোঁজ খবর রাখি না। তো সত্যি। আচ্ছা, মৃণাল বণিক? হ্যাঁ, মৃণালদা যখন ওই দুর্গাপুরের ওইদিকে বঙ্কিমচন্দ্রের পরে কি অ্যাভিনিউ আছে, ওখানে থাকতেন। তো ওনার কাছে আমি যেতাম। তো ওনার কবিতা আমার ভালো লাগতো, প্রেমের কবিতা। হ্যাঁ, ওনার প্রচুর প্রেমের কবিতা আমি পড়েছি। ওনার সঙ্গে খুব পরিচয় ছিল আমার। আমি যেখানে কবিতা পড়তে আসতাম, তো মৃণালদা সঙ্গে সঙ্গে ডাকতেন, শ্যামল এসো বলে। তারপর তো মৃণালদা যখন মারা গেলেন, তো মৃণালদাকে নিয়ে পরে এখানে একটা সংখ্যা করার কথা ছিল। সেটাই জানি না কোনো কারণবশত কারা করতে পারেননি। কিন্তু আমি যেহেতু সৃজন পত্রিকাটা মানবদার ওখানে করতাম, তো মানবদা প্রেসে হচ্ছে, তো মানবদা আমাকে বললেন কি যে দাদার নামে একটা লেখা, তো অনেকগুলো লেখা রয়েছে, তো শ্যামল তুমি যদি সৃজনে এটা একটা পাঠ করো, একটা পাঠ হলো তোমার যে লেখা আছে সেই লেখা, আর দাদাকে নিয়ে পড়ে একটা লেখা। তাই আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, বললাম হ্যাঁ ঠিক আছে। আর তখন অত মাথাতে আমি কত টাকা লাগবে, কত কী খরচ হবে এই সকল এলো না। তো আমি
ওনাকে নিয়ে একটা সংখ্যা, সেই সংখ্যাটা আমার কাছে আছে, বাহ, খুব একটা ভালো। মোটা সংখ্যা ওনাকে নিয়ে বা আমি এটা আমার খুব করেছি। আগ্রহ রইল, যদি আমরা পাই, আমরা একটা আর্কাইভ করছি, আবার স্বপ্নের যখন দেখা করিডোর, হবে, স্বপ্নের করিডোরে আমি আর্কাইভ। একটা দিয়ে দেবো আপনাকে। অসিতদা দেখছেন, মহুয়া পত্রিকা দেখছেন, জয়দেব বসু দেখছেন, অসিত বরণ দাস, উনিও খুব একজন বিরক্ত মানুষ, লিখছেন অনুষ্ঠান খুব ভালো লাগছে, শ্যামলদাকে বহুদিন পর কাছ থেকে দেখলাম। শ্যামলদা শুধুমাত্র কবি বা সম্পাদক নয়, উখড়ার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। দেখুন কত মানুষ আপনার প্রশংসা করছেন, তো আপনি সত্যিই বিশিষ্ট মানুষ, কত কিছু জানা যাচ্ছে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম মৃণাল বণিক, আমাদের এবার শারদ সংখ্যায় আমরা এইসব মানুষদের আবার তুলে নিয়ে আসছি। মৃণাল বণিক, নৃসিংহ রায়, অজয় নন্দী মজুমদার, এবং রবীন্দ্র গুহর তো উপন্যাস থাকছে। এবং রবীন্দ্র গুহ বাবুর আমার মুখ দিয়ে শুনতেন, উনি তো দুর্গাপুর ছেড়ে চলে গেছেন আজ থেকে বহু বছর আগে। হ্যাঁ, তো উনি আমাকে ফোন করে বলছেন এখনকার দুর্গাপুর সম্বন্ধে বলো, এখনকার রাস্তাঘাট, এখনকার মানুষ কেমন আছে, এখানকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে কিনা, এইসব। উনি এখন কলকাতাতে আছেন। তো কালকেও কথা হলো, তো উনি সেইটা শুনে আপনি ভাবতে পারবেন না যে মানে মানুষের মানে ইমাজিনেশন পাওয়ার। এবং উনি আমাকে বলছেন জয়ন্ত, এই যে কালকে বৃষ্টি হচ্ছিল, বলে দেখো আমি দুর্গাপুরকে খুব মিস করি, আমার এই দুর্গাপুরের ঘরটার কথা মনে পড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, আমি ওইখানে বসে বসে লিখতাম। তো উনি সেইটা আমার মুখে শুনে দুর্গাপুরের রাস্তাঘাট ওনার সমস্ত মনে আছে। উনি এইবারে আমাদের শারদ সংখ্যায় ওনার উপন্যাসটা বেরোচ্ছে, তো সেইটা লিখেছেন উনি। এছাড়াও আরও কিছু ওনার সঙ্গে আমার একটু গবেষণামূলক কাজ হচ্ছে কিছু। তো সত্যি এইসব মানুষ খুবই প্রণম্য আমাদের। তো ওখানে আমি ষষ্ঠীদের বাড়ি গেলে, ষষ্ঠী পালে বাড়ি গেলে ওনার বাড়িতেও যেতাম একবার, রবীন্দ্রবাবুকে দেখা করবার জন্য। আচ্ছা, হ্যাঁ, তো দু এক সময় দেখা হয়েছে। তা আজকে ফোন করলে আপনার কথা বলবো অবশ্যই, দেখবো মনে আছে কিনা। হ্যাঁ, উনি খুব মিস করেন, বলে আমি দুর্গাপুরকে যেতে পারি না। আমি বলেছি আসুন একবার। প্রিন্সিপাল মানুষ ছিলেন। হ্যাঁ, এবং দেখুন উনি দুর্গাপুর ছেড়ে চলে গেছেন, কিন্তু মন দুর্গাপুর ছেড়ে যায়নি। উনি এবং উনি আরেকটা আত্মজীবনী লিখছেন আমারই অনুরোধে। তো সেখানে উনি দুর্গাপুরের যে উত্তাল রাজনৈতিক আন্দোলন, উনি বলছে যে আমি দেখেছি নিজের চোখে যে পোস্টার লেখা হচ্ছে, মানুষ সকালবেলা ক্লান্ত হয়ে অফিসে যাচ্ছে, আবার আন্দোলন হচ্ছে, বোমা ফেলছে, সমস্ত ওনার মনে আছে। এছাড়াও উনি বলছিলেন যে বিভিন্ন সাহিত্যিকদের সঙ্গে ওনার ওঠা বসা ছিল, শক্তি চট্টোপাধ্যায় থেকে শুরু করে কমল কুমার মজুমদার, ফাল্গুনী রায়, সেসব আমি বললাম সেসব কথা লিখুন। উনি লিখছে একটা অন্যরকম ইয়ে। তো বলছিলেন কি বলছে, আচ্ছা কেষ্টদার কথা, কেষ্টদার সঙ্গেও কালকে আমার কথা হলো। একদম ওনার সঙ্গে কি দেখা হয়েছিল? কেষ্টদার সঙ্গে অনেকবার দেখা হয়েছে, দুর্গাপুরেও দেখা হতো। হ্যাঁ, লাস্ট আমার সঙ্গে দেখা হলো শ্রীরামপুরে। তখন একটু কম দেখছেন, এখন চোখে দেখতেই পায় না, এখন দেখতে পায় না। আমাদের একটা সংখ্যা হচ্ছে স্বগত পত্রিকা নিয়ে, যেহেতু আরতি কুমার বসু আমাকে সমস্ত ওনার স্বগত সাহিত্য পত্রিকা, দুর্গাপুরের প্রথম পত্রিকা যেটা, তার যে মোটা মোটা খণ্ড আমাকে দিয়ে গেছেন। সেই সময় সৈয়দ মুস্তাফা সিরাজ থেকে শুরু করে কলকাতার লেখকরা লিখতেন। তো দুর্গাপুরের মানে বলা যায় যে এটাই প্রথম একটা। তো সেটা নিয়ে আমি কেষ্টদাকে কালকে বলছিলাম যে আপনি একটা লেখা লিখুন। তো উনি আমাদের পত্রিকা দুর্গাপুর সাহিত্য ফিরে দেখা, তাতে লিখেছেন উনি। আপনাকে দেবো আজকে পত্রিকাটা, খুবই বই পত্রিকাটা আমাকে দ্বিতীয় মুদ্রণ করতে হলো, মানে এত মানুষের কথা আছে, আপনার কথাও আছে, হ্যাঁ, এত মানুষের হারিয়ে যাওয়া মানুষের কথা। তো উনি বললেন যে হ্যাঁ আমি বললাম যে উনি এখন চোখে দেখতে পান না। হ্যাঁ, ওনাকে নিয়ে সম্প্রতি ওনার সাহিত্য নিয়ে পিএইচডি করেছেন একজন, সেইটাও প্রথম খবর উনি আমাকেই দেন কেষ্টদা। তো উনি বললেন, আমি বললাম আপনি বলে যাবেন কাউকে দিয়ে একটু লেখান অন্তত। আপনার এখন সত্যি কথা বলতে কি, স্বগত পত্রিকাতে যারা লিখতেন বেশিরভাগ মানুষই নেই, এখন 4 জন মানুষই আমি কালকে ফেসবুকে দিয়েছি, আমার চোখের সামনে রয়েছেন। বিমানদা আছেন, কেষ্টদা আছেন, নন্দ চৌধুরী আছেন, আর আরতিদা। আর কালকে চিত্তরঞ্জন ভট্টাচার্য বাঁকুড়া থেকে, উনি লিখলেন যে আমি একসময় লিখেছিলাম। তো যাই হোক, ওনার সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করবো। আমি এই সামনে মাসে আগস্টের শেষের দিকে আমি যাব কলকাতা, বলেছি একবার কেষ্টদার সঙ্গে দেখা করবো। ও আচ্ছা, আপনি যাবেন? ওনাকে একবার দেখা করতে যাবো। আচ্ছা, বাহ, আমার খুব কাছের মানুষ। কিন্তু আপনি একবার ফোন করে নেবেন, কারণ উনি কিন্তু আর বাড়িতে নেই, কিন্তু নেই না, উনি অবস্থা খুবই খারাপ। উনি একটা হোমে আছেন। আপনি আমাকে ফোন করবেন, আমি তাহলে ঠিকানাটা দিয়ে দেবো। আমি কেষ্টদার সঙ্গে আমি বৌদিকে ফোন করি, সবিতা বৌদিকে, বৌদি তখন ফোনটা দিয়ে দেয় ওনার কাছে, উনি তো দেখতে পান না।
অনেকটা উনি সম আদর্শের মানুষ, খুবই ভালো মানুষ। শ্রমিক কৃষকদের এবং জন্য দেখুন এত আন্দোলন করেছেন, কালকেও আমাকে বললো যে দেখো যে অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, সেটা কিন্তু আমি প্রথম করেছিলাম। তো কিন্তু দেখুন আজকে তার অবস্থা দেখুন, তার নিজের বাড়ি ঘর সেরকম কিছুই নেই, মানে খুবই খুবই খারাপ লাগে। আমরা বলেছিলাম কেষ্টদাকে যে কেষ্টদা দুর্গাপুরে আসুন, আমরা একটা কিছু ব্যবস্থা করব। তো যাই হোক উনি রাজি হননি, বলে না কলকাতা ছেড়ে আমি আর যেতে পারবো না। তো কালকে উনি বললেন যে আমি একটা হোমে আছি, তো ভর্তি হচ্ছে, প্রায় ভর্তি হতে হয়, খুবই অসুস্থ মানুষ, অসুস্থ আছে। হ্যাঁ, তো খুবই খারাপ লাগে। আচ্ছা, এছাড়া তারক সেনের কথা? না, তারক সেনের অনেক পুরনো, অনেক পুরনো, আমি ওনার সম্পর্কে খুব একটা জানি না। মানব চক্রবর্তী কবিতা পড়েছি আমি, ওনার কবিতা আমি পড়েছি, অনেক কবিতাই পড়েছি। মানব চক্রবর্তীর ওই কুশ বলে যে এটা লেখাটা, সেটা আমি পড়েছি, কিন্তু মানবদার সঙ্গে আমার কোনো একটা সাহিত্য সভাতে দেখা হয়েছিল। তো তখন আমি ছোট, ওনার খুব নাম ডাক সেই সময়, তো আমি আবেগের বশে বলে ফেলি যে দাদা আমাকে একটা সৃজন পত্রিকার জন্য লেখা দেবেন। তো যাই কোনো কারণবশত লেখা পাইনি, লেখা উনি দিয়ে করতে পারেননি আর কি। ওনার সঙ্গে আমার খুব একটা জানা পরিচয় ছিল না। বিকাশ দার সঙ্গে কি যোগাযোগ আছে? হ্যাঁ, বিকাশ দার সঙ্গে, বিকাশ গায়েনের সঙ্গে বিভিন্ন জায়গাতে দেখা হলে কথা হয়, খুব সুন্দর সম্পর্কেই কথা হয়, দেখা হয়। বিকাশদার কবিতা আমার খুব ভালো লাগে, এবং বিকাশদার কবিতার চেয়েও বিকাশদার বক্তব্য যেখানে রাখেন, সেই বক্তব্য আমার খুব ভালো লাগে, এই আর কি। যাই হোক, অনেকে আমরা অনুষ্ঠানের শেষের পর্যায়ে চলে এসেছি, অনেকের কথা বলা হলো। অ্যাকচুয়ালি দেখুন, একটা অনুষ্ঠানে তো সবার কথা মনেও আসে না ইনস্ট্যান্টলি, তো অনেকে হয়তো ভাবে যে আমার কথা বললো না, তো আমি বিষয় নেই। আপনারা, আমি আবার বলছি যে যারা যারা যদি কেউ আসতে চান অবশ্যই আমাকে বলবেন, আমাকে ইনবক্সে জানাতে পারেন। রবিবার দিন ছাড়া তো আবার অন্য দিন কোনো উপায় নেই, সন্ধ্যে 7টা পর্যন্ত আমার ডিউটি থাকে, তো রবিবার দিনটাই ফাঁকা থাকে। তো একটু চেষ্টা করি যে মানুষের কথা, এই অঞ্চলের মানুষের কথা উঠে আসুক, আজকে যেমন অনেকে উঠে হলো। তো একটা কথা আমি সম্বন্ধে আরেকটা একটু রাজনৈতিক প্রসঙ্গে যাব, যে এখন আপনার কি মনে হয় যে মানুষের যে একটু মানে এথিক্যালি মানুষ একটু একটু কি বলবো, যে সমাজ মাধ্যমে খুললেই যে খুনোখুনি, মারপিট, যে মানে কি বলবো, যে এই এথিক্যালি মানুষ কি অনেকটা নিচের দিকে চলে যাচ্ছে? মানে আমি কি বলতে চাইছি যে মানুষের মানে নীতিগতভাবে যে মানুষের অনেক পরিবর্তন ঘটছে। এটা অনেকটা পরিবর্তন ঘটেছে, এইটা তো সাধারণ মানুষের তরফ থেকে হচ্ছে না। এই যে ঘটনা, সাধারণ মানুষও তো হচ্ছে, যে মানুষ খুন একে দেখতে পাচ্ছে না, এরা সাধারণ মানুষ শিকার হচ্ছে, হ্যাঁ, কিন্তু তাদের অংশগ্রহণ নেই। অংশগ্রহণ না, আপনি বলছেন, আমি রাজনীতিটা ছাড়া আমি বলছি যে এই যে এই বউকে, বাবা মাকে খুন করছে, ওকে মারছে, এইটা না সমাজ জুড়ে একটা ব্যাধি, এটা গোটা সমাজ জুড়ে একটা ব্যাধি চলছে, বুঝলেন। আমি একা বাঁচবো, একা স্বপ্ন দেখবো, একা আমার পৃথিবী, এই করতে গিয়ে দেখবেন শহরতলিগুলো, বিশেষ করে কলকাতার দিকে যদি আপনি যান, কলকাতার কিছু কিছু সেক্টর আছে, জোন আছে, যেখানে দেখবেন গোটা এলাকাটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। সত্যি তাই। না, দুর্গাপুরটাও তো দেখুন না, আমি নিজে হাসপাতালে আছি, আমি নিজে আগে প্ল্যান্টে ছিলাম, এখন হাসপাতালে আমার পোস্টিং হয়েছে, তো দেখছি যে সিটি সেন্টার তো মানুষরা একা একা আসেন, ভদ্রলোক ভদ্রমহিলা এসে চোখে জল ফেলেন, বলে ছেলে মেয়েরা আমেরিকায় আছে। এই সকল হচ্ছে। আরো লোভ লালসার জন্যে আমার টাকাটা গোটাটাই চাই, আমার গাড়ি বাড়িটা আমার হয়ে যাক বলে অনেক সময় বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, খুন করে দিচ্ছে। এগুলো কিন্তু হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি। সেই ব্যাধিটা হচ্ছে, এর থেকে উপায় কি, নিরাময় কি, কি নীতি শিক্ষা বা এরকম কিছু আবার কি দরকার, সেরকম কিছু? মানে আর আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন আপনাকে করব, যে এখনকার ছেলেমেয়েরা কি সেভাবে পড়ছে? আমরা যেরকম পড়াশোনার পাশাপাশি বইটা পড়তাম, বিভিন্ন বই, জাতকের গল্প থেকে শুরু করে রবীন্দ্রনাথের বই তো পড়তামই, লুকিয়ে চুরিয়ে দেশ কিনে। আমার মনে আছে আমি 11-12-এ আমাদের অবস্থা অতটা ভালো ছিল না, টিউশনই করতাম, সেই টাকায় দেশ কিনে পড়তাম। তো পড়াশোনা লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বেশি একটা মোবাইলের দিকে ঝোঁক দেখা যাচ্ছে।
তো এটা কি পড়াশুনো কি কমে গেছে অনেক নতুন প্রজন্মে? দেখুন, নতুন প্রজন্ম যারা, তারা তো মোবাইলটাকে তো অযথাভাবে বেশিরভাগই জনেরা ব্যবহার করে। মোবাইল একটা মাধ্যম, মোবাইল একটা টেকনোলজি, যেটাকে বিজ্ঞানসম্মতভাবে যদি কাজে লাগানো যায় তাহলে খুব ভালো, কিন্তু সেটা হচ্ছে না। আর হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্যে, পাশ করবার জন্যে, চাকরি করবার জন্যে এইটা শুধু পড়াশুনো করছে। সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি ছেলে মেয়েদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে। কিন্তু তারা খুব কম সংখ্যক আছে মানুষ, খুব কম সংখ্যক এই প্রজন্মের লোকেরা আছে যারা, যেমন আপনি বলুন সুকুমার রায় বলুন, আপনি রবীন্দ্রনাথ বলুন, আপনি রামায়ণ বলুন, মহাভারত বলুন, বা মহাশ্বেতা দেবীর লেখা বলুন, নবান ভট্টাচার্যের লেখা বলুন, বা আমাদের লিটল ম্যাগাজিন বলুন, এরা এগুলো জানেই না। এবং লাইব্রেরি মুখে কেউ নয়, লাইব্রেরিগুলো দেখবেন বন্ধ হয়ে গেছে বলে এই পড়াশোনাটা একদম আমাদের, বিশেষ করে আমাদের জরুরি, একদম জরুরি। যদিও কলকাতাতে খানিকটা হলেও আছে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা ডাক্তারি পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারাও কবিতা লিখছে, তারাও সাহিত্য নিয়ে চর্চা করছে বা অন্যান্য বিষয় নিয়ে। আমাদের এই সত্যি তাই, মফস্বলের দিকে অবস্থা সত্যি খুব খারাপ। ছেলেমেয়েরা দেখছি এত গাছতলায় বসে মোবাইল ঘাটাঘাটি সব সময়। এটা তাদের দোষ নয়, এটা তাদের দোষ নয়, এটা সমাজের একটা রোগ। সমাজ জুড়েই এটা চলছে, গোটা সমাজ জুড়েই চলছে। তাদেরকে কী করে দোষ দেবো? তাদের এই যে সমাজ জুড়ে যে একটা সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠা করার যে একটা চেষ্টা করা, সেটা কিন্তু প্রশাসন দায়ী, একদম প্রশাসন দায়ী, মানে তার মানে প্রশাসন চাইছে যে আপিং এর মতন তারা এইসব বুধ হয়ে থাকুক, এসব কারণ তাদের চাহিদা না পারবে না, এটা কৃত্রিমভাবে করাও হচ্ছে। আসানসোল থেকে কাঞ্চন সিনহা দেখছেন, উনিও খুব ভালো একজন লেখিকা, উনিও উপন্যাস কবিতা খুব ভালো লেখেন। আমাদের নমস্কার, ভালো থাকবেন দিদি। আমাদের দেখছেন যে আমাদের আজকে সাহিত্য স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। যারা দেখলেন, অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারাও একদিন আসুন, কাঞ্চন সিনহা মহাশয়া দেখছেন তো, আপনাদের কবিতা এবং গল্প শুনতে চাই। তো অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকটাই আজকে আলোচনা হলো। শ্যামলবাবু অনেক ভালো ভালো কথা বললেন, এবং আপনারা এটা ইউটিউবেও দেখতে পারবেন, এবং এই সাক্ষাৎকারটা হয়ে যাওয়ার পর সম্পূর্ণটা দেখতে পারবেন। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। তো আমি শেষ প্রশ্ন করব, আমার শেষ প্রশ্ন দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। তো শ্যামলবাবু, প্রথম প্রশ্নটা বলবো যে নতুন প্রজন্মের লেখকদের উদ্দেশ্যে আপনি কিছু বার্তা দেবেন, আর হচ্ছে যে আমাদের শহরে, আমাদের এই অঞ্চলের যে ভবিষ্যৎ কি বা আশা ভরসা স্বপ্ন কি আছে সেসব নিয়ে কিছু বলে অনুষ্ঠান শেষ করব। নতুন প্রজন্মরা অনেকেই ভালো লিখছে, তারা লেখাপড়া পড়েই লিখছে, এবং সেটা মানুষের কাছে ভালোভাবেই পৌঁছাচ্ছে। এটা নয় যে তাদের লেখা পড়ছে না পাঠকরা। আচ্ছা, এখানে অসিদ্ধা একটা কথা লিখেছেন যে সামনে, বা আপনার তো খুব ভালো কর্মকাণ্ড, লিখেছেন যে সামনে ঝুলন পূর্ণিমা, ওই দিন শ্যামলদা সম্প্রীতির বার্তা দিতে নিয়মিত রাখি বন্ধন অনুষ্ঠান করেন। বাহ, খুব ভালো 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 কাজ করেন। দেখুন অসিতবাবু কত, এটা তো আমার জানা ছিল না। খুব ভালো, আপনারা নীরবে কাজ করছেন। আচ্ছা, যেটা বলছিলেন নতুন প্রজন্মের, ওরা তো নতুন প্রজন্ম ভালোই লেখালেখি করছে এবং ভালো কাজের মধ্যেই রয়েছে। কবিতা তাদের পড়ছে, গদ্য তাদের পড়ছে, এটা ভালো লক্ষণ, ভালো দিক। আচ্ছা, আর হচ্ছে আমাদের শহর নিয়ে কিছু বলুন, শহরের ভবিষ্যৎ কি, আশা স্বপ্ন এসব নিয়ে। দেখুন, এই শহর নিয়ে যদি বলতে হয় না, গোটা এলাকার জুড়ে, আপনি যদি পানাগড় থেকে আসানসোল চিত্তরঞ্জন পর্যন্ত যান, শিল্পাঞ্চল, এখানে যেটা প্রয়োজন, মানুষের ভালোভাবে বাঁচার একটা রসদ হচ্ছে সাহিত্য, শিল্প, এটা ঠিকই, কিন্তু এখানে চাকরির প্রয়োজন, বুঝলেন? খাদ্য যদি না থাকে, মানুষের খাবার যদি না থাকে, মানুষের বাসস্থান যদি না থাকে, তো দুর্গাপুর শিল্পাঞ্চলে, আসানসোল শিল্পাঞ্চল জুড়ে, আমাদের কয়লা খনি জুড়ে সবই বেসরকারিকরণ হয়ে যাচ্ছে।
এবং কলকারখানা বন্ধ হয়ে এটা যাচ্ছে। একটা খুব ভালো কথা বললেন। দেখুন, আমরা যখন চাকরি পেয়েছি পরীক্ষা দিয়ে, আমাদের সঙ্গে যারা আমরা পড়াশোনায় আমরা চেষ্টা করতাম, একটু ভালো ছিলাম, কিন্তু আমাদের সামনে একটা স্কোপ ছিল যে আমরা সরকারি চাকরি পাবো। কিন্তু এই কথাটা আমি একটা কথা আপনাকে সকলকে বলতে চাই। অনেকেই বলেন যে আমি দেখি যেসব দোকানে আমরা কিনতে চাই, অনেকে বলেন যে সরকারি চাকরি উঠিয়ে দেওয়া উচিত, এরা বসে বসে মাইনে পায়। কিন্তু তারা যে সামগ্রিকভাবে বিষয়টা দেখছেন না, যে কত একটা ভুল বার্তা। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সরকারি চাকরি বন্ধ হয়ে যায়, তাহলে তারা কিসের জন্য পড়াশোনা করবে? আজকে দেখুন, শিক্ষকরা রাস্তায়, এবং আমাদের সময় যারা এমএসসি বিএসসি যারা করতেন, তারা কিন্তু চাকরির একটা ভরসা ছিল। প্রচুর ছেলে মেয়ে আমাদের বন্ধুরা স্কুল টিচার, কেউ WBCS, আমি নিজে WBCS পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু যাইনি, কোয়ালিফাই করেছিলাম। কিন্তু আমাদের সামনে একটা রাস্তা ছিল যে আমরা চাকরি পাবো। কিন্তু সত্যি চাকরির এটা, এবং সরকারি দেখুন মানে নীতি এমন হয়ে গেছে, সব কিছু এখন কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। আমার নিজের অঞ্চলেই, নিজের যে এলাকাতেই বলি, যা আমাদের কারখানা দুর্গাপুর ইস্পাত প্রকল্পে, যেখানে আগে এত স্থায়ী শ্রমিক নিয়োগ হতো, সেখানে এখন কন্ট্রাক্ট বেসিসে, যেটা মোদি গভর্নমেন্ট করছেন, এটা বলা হয়তো ঠিক নয়, যে একটা 15-20 হাজার টাকা দিয়ে তাদেরকে খাটাচ্ছেন মাইনে দিয়ে। ভালো ভালো শিক্ষিত ছেলে মেয়েদের, তাদের উপায়ও নেই যে মানে এমএসসি করা বা ইঞ্জিনিয়াররা, তাদের সেই কন্ট্রাক্ট বেসিসে এইরকম এত কম মাইনেতে করা হচ্ছে। এবং এটা আপনি একটা খুব ভালো কথা বললেন যে চাকরি ভীষণ প্রয়োজন। দেখুন, এখানে একটা লক্ষ্য করবেন, 1955 সালের পর থেকে ভারতবর্ষে আর কোনো ভারী শিল্প গড়ে ওঠেনি, এবং কোনো সরকারই, পশ্চিমবঙ্গ সরকার তো করেইনি, এবং কেন্দ্রীয় যে সরকার এসেছে এবং যে সরকার রয়েছে, তারাও কিন্তু আমাদের ভারতবর্ষের যে শিক্ষিত ছেলে মেয়েদের কথা, সেই কথা চিন্তা করে কোনো শিল্প আজ পর্যন্ত গড়ে ওঠেনি। একমাত্র নেহেরুই করেছিলেন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে যাতে মধ্যবিত্ত ছেলে মেয়েরা চাকরি পায়, এবং একটা পরিসর ছিল, সেই পরিসর, এবং ইন্দিরা গান্ধীও করেছিল, যে কিছু ন্যাশনালাইজ করেছিল, অনেক কয়লা খনি থেকে ব্যাংকগুলো করেছিল, ব্যাংক করেছিল। তারপর থেকে কিন্তু আর কোনো রকম ভাবে চাকরির যে ক্ষেত্র, সেই ক্ষেত্র গড়ে উঠছে না, এবং দুটো সরকারি বেসরকারিকরণের দিকে দেখবেন নিয়ে যাচ্ছে সমস্ত সেক্টরগুলোকে। দেখবেন যারা শিক্ষিত ছেলে, যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে, তাদেরকে 10,000 টাকা 15,000 টাকা প্রাইভেটে কাজ করতে হচ্ছে। এই বন্ধনটাকে ভাঙতে হবে, এই শিকলটাকে ভাঙতে হবে। আর এই ভাঙার কাজটাকে করবার জন্য কিন্তু আমাদেরও, যারা আমরা সাহিত্য করি, কবিতা লিখি, নাটক করি, তাদের একটা ভূমিকা থাকা দরকার। কারণ আমরা দেখুন গা বাঁচাই চলি, অনেক সময় গা বাঁচাই চলি, কিন্তু আমার মনে পড়ে যে দেখবেন যদি দাবানল হয়, তাহলে কিন্তু দেবালয়ও বাদ যায় না। অতএব সেই পরোক্ষভাবে কিন্তু তার যে ইফেক্ট, সেই ইফেক্ট আমাদের ঘাড়েও এসে পড়বে। অতএব এই মুক্তির জন্য এবং চাকরির জন্য বৃহত্তর একটা ভাবা উচিত, এবং আন্দোলন গড়ে তোলা উচিত। কেন হবে না? আমাদের ভারতবর্ষ হচ্ছে বিশাল একটা সম্পদের জায়গা, এখানে প্রচুর সম্পদ আছে, সমস্ত রকমের সম্পদ রয়েছে, সেখানে তো চাকরি না হওয়ার কোনো কিছু নাই। এই হচ্ছে ঘটনা। সুন্দর বলে। যা হোক, শ্যামলদা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, অনেক ধন্যবাদ। আপনার সৃজন কর্ম এগিয়ে চলুক, আরও এইভাবেই আমরাও সমৃদ্ধ হই। খুব ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করিডোর, এবং যারা দেখছেন নাও সুযোগ পান নাই হয়তো, সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আজকে অনুষ্ঠান এখানে